ফিরে এলাম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের আফ্রিকা কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে। তোমরা যারা আফ্রিকা কবিতার প্রথম পর্ব শুনেছ বা দেখেছ, তাদের কাছে অনুরোধ, তোমরা পাঠ্য বইটি খুলে নিয়ে বসবে আগের বারের মতোই। আজ শুরু করব 37 পৃষ্ঠা থেকে, অর্থাৎ প্রথম প্যারাটি বাদ দিয়ে দ্বিতীয় প্যারা থেকে শুরু করব আজকে। শুরুটা হবে এখান থেকে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, আর শেষ পর্যন্ত, অর্থাৎ শেষ পূর্ণবাণী পর্যন্ত। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওতে। এই 37 পাতার প্রথম থেকে লাইন ধরে ব্যাখ্যা। কবিতার শুরুতে এখানে পাচ্ছি, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। এখানে সেখানে বলতে অবসরের মুহূর্তকে বলা হয়েছে। আর সেই অবসরের মুহূর্তকে কেন নিভৃত বলা হয়েছে? না, প্রাচ্য ভূখণ্ড বিচ্ছিন্ন হওয়া বিজন প্রকৃতির মাঝে আফ্রিকা যেন সভ্য জগতের আলো পাওয়া থেকে বিচ্ছিন্ন হয়ে তার প্রায় থেমে যাওয়া জীবনযাত্রাকে নির্দেশ করতে চেয়েছেন কবি। এখানেই ভাববার সেই অবসর বা ফুরসত বা ফাঁকটি ছিল ভীষণ একাকী ও নিভৃত, অর্থাৎ নির্জন বা জনহীন। আরও বলা হয়েছে, সেখানে নিভৃত অবকাশে তুমি তুমি এটি সর্বনামবাচক একটি পদ। এর অর্থ তুমি এখানে আফ্রিকা বা আফ্রিকা মহাদেশ। এরপর বলা হচ্ছে, সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। আফ্রিকা সেই সময়, অর্থাৎ নিভৃত অবকাশে দুর্গমের রহস্য উন্মোচনের কথা ভাবছিল, চিনে নেওয়ার চেষ্টা করছিল তার, অর্থাৎ আফ্রিকার জল, স্থল, আকাশের দুর্বোধ্য সংকেতকে বা প্রকৃতির রহস্যময় আচরণকে। সেই সূত্রেই বলা পরের লাইনটি, চিনছিলে জলস্থল, আকাশের দুর্বোধ সংকেত। আর সেই সঙ্গে সঙ্গে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, মানে আফ্রিকা যেন নিজেই এক জাদু, তার প্রকৃতি রহস্যে মোড়া, যা দেখা যায় না। আর দৃষ্টিগ্রাহ্যের অতীত বলেই কবির এমন মনে হয়েছে যে সে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। এরপরে বলা হচ্ছে, মন্ত্র জাগাচ্ছিল। মন্ত্র কি? মন্ত্র হলো এক প্রকার শক্তি যা স্বতঃস্ফূর্তভাবে আপন আপন মনে সঞ্চারিত হয়। সেই মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। অর্থাৎ এই যে আপন আপন মনে সঞ্চারিত হওয়া শক্তি, এখানে এই মন্ত্র কিন্তু বলতে চাওয়া হয়নি, বলা হয়েছে আসলে সভ্যতার স্বরূপ বিকাশের মন্ত্র, উন্নতির পথ বা সিঁড়ি বা সোপান তৈরি করার যে তাগিদ, সেই শক্তি, সেই পথের কথা। তোমার চেতনাতীত মনে, অর্থাৎ অবচেতন অবস্থায় থাকা মনের মধ্যে এই শক্তি জাগানোর চেষ্টা চলছিল। বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। বিদ্রূপ মানে উপহাস, অর্থাৎ ইউরোপীয় সভ্যতা উন্নত আর আফ্রিকা সভ্যতা যে অনুন্নত, যেন ইউরোপিয়ান কান্ট্রিগুলো একটা অবজ্ঞার দৃষ্টিতে, উপহাসের দৃষ্টিতে আফ্রিকাকে দেখে তার কুরূপ বা শ্রীহীন রূপকে এখানে দেখে এমন ভাবনাই ভাবছে বলে কবির বিশ্বাস। বিরূপের ছদ্মবেশ নিয়ে যেন পড়ে আছে আফ্রিকা। সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে। সংখ্যা অর্থাৎ ভয়, ভয়কে চাচ্ছিল যেন হার মানাতে। আফ্রিকা আসলে জবুথবু হয়ে প্রাচ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অর্থাৎ এশিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা ভূখণ্ড আলাদাভাবে গড়ে ওঠা যেন একটা তার ভয়ের বাতাবরণ তৈরি করেছে। সেই ভয়কে জয় করবার লক্ষ্যে যেন সে সদা উদ্গ্রীব। সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে, অর্থাৎ সেই ভয় সে কাটিয়ে ওঠার চেষ্টা করছে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। আপনাকে অর্থাৎ নিজেকে, এখানে নিজেকে বলতে আফ্রিকাকে, উগ্র করে অর্থাৎ ব্যতিক্রমী একটা শক্তি সঞ্চয় করে বাধাহীন
বন্ধনহীন ভাব নিয়ে যে লড়াকু মনোভাব, সেরকমই একটা বিভীষিকার প্রচণ্ড মহিমায় অর্থাৎ অতি ভয়ঙ্কর বা আতঙ্কের বলে বলীয়ান হয়ে বা তার প্রভাবে সে যেন তাণ্ডবের দুন্দুবী নিনাদে রয়েছে, অর্থাৎ উদ্দাম নৃত্য বাদ্যযন্ত্র সহ একটা শব্দ করে যেন তা বিস্ফারিত হতে চাইছে। এক কথায় বলতে হয় আফ্রিকা মুক্তি পেতে চায়, যেন এই প্রাকৃতির রহস্যে ঘেরা প্রকৃতির সান্নিধ্য থেকে সে নিজেকে চায় শিক্ষার আলো তার ওপর প্রভাব ফেলুক এবং তার মধ্যে লুক্কায়িত যে শক্তি তা উন্মোচিত হোক, তা পাওয়ার এবং চাওয়ার যে মনোবাসনা, সেই বাসনাই যেন পূরণ করবার লক্ষ্যে তার এই দুন্দুবী নিনাদ। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। হায় ছায়াবৃতা, হায় কথাটা আমরা সাধারণভাবে হতাশা ব্যঞ্জক কথার সূত্র ধরে ব্যক্ত করে থাকি। এখানে হায় বলে বলা হয়েছে ছায়াবৃতা। ছায়াবৃতা কেন? ছায়া দ্বারা আবৃত, অর্থাৎ আফ্রিকা প্রকৃতির রহস্যে ঘেরা, বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকার অরণ্যে ঘেরা প্রকৃতির কথা, যা ছায়ার দ্বারা আবৃত, ছায়ায় ঢাকা, যেখানে সূর্যের আলো পড়তে পারে না, যেখানে সূর্যের আলো মাটিতে স্পর্শ করবার আগেই ছায়ায় মোড়া গাছের পাতার আটকে যায়, এই জন্যেই ছায়াবৃতা। আর এর বাইরে আভ্যন্তরীণভাবে লেখক বা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটাও বলতে চেয়েছেন, সভ্য জগতের আলো যেন বঞ্চিত এই আফ্রিকায়, তাই রহস্যে মোড়া জ্ঞানের যে গভীরতা সেটাও কিন্তু এখানে পৌঁছাতে পারে না। সেই জন্যেই এই ছায়াবৃত শব্দটি ব্যবহার করা। কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। আর তারপরেই বলা হচ্ছে কালো ঘুমটার নিচে, অর্থাৎ এই ছায়ায় যখন মোড়া, তখন যেন ঘুমটা পরিহিত বা পরিহিতা কোনো বধূর বেশে এই আফ্রিকা নিজেকে অবগুণ্ঠনের আড়ালে লুকিয়ে রেখেছে। অপরিচিত ছিল, অর্থাৎ জানা যায় না। ঘুমটার আড়ালে থাকলে যেমন তা আমার রূপ দর্শন করা যায় না, ঠিক তেমনিভাবেই এই গাছের সারিতে আটকে থাকা সূর্যের আলো যেন এক অন্ধকার পরিবেশ তৈরি করে রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে, যা সকলের কাছে অপরিচিত। অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। আবিল অর্থাৎ মলিন, ঘোলা বা অস্বচ্ছ দৃষ্টি। এই আফ্রিকাকে সবাই সেরকমই এক ঘোলা চোখে দৃষ্টিতে যেন দেখেছে। তার মানব রূপ উপেক্ষাই ছিল। ওরা ওরা লোহার হাতকড়ি নিয়ে। অবশেষে সেখানে এলো কারা? না, লোহার হাতকড়া নিয়ে এসে হাজির হলো ওই সভ্য জগতের লোকেরা। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। আফ্রিকার অরণ্যে যে নেকড়ে প্রাণীকে লক্ষ্য করা যায়, তার যে নখ, তার ধারালো ভাবের চেয়েও ধারালো হচ্ছে এই শিক্ষার আলো পাওয়া ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যে দৃষ্টিভঙ্গি, তাদের সেই দৃষ্টিভঙ্গির মধ্যে লুকোনো ছিল সেই হিংস্র মনোভাব, যারা নেকড়ের চেয়েও হিংস্র এবং তাদের নখ তীক্ষ্ণ। এলো মানুষ ধরার দল। এই মানুষ ধরার দলই হচ্ছে সেই ইউরোপিয়ান শক্তি, সাম্রাজ্যবাদী বা ইউরোপিয়ান দেশগুলো, যাদের বিভিন্ন রাষ্ট্র এই শক্তির বলে আফ্রিকার সমস্ত কিছু হরণ করতে চায়। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, এরা গর্বে অন্ধ হয়ে থাকে। সূর্যহারা অরণ্যের চেয়ে মানে সূর্য হারিয়েছে যাকে, সে হচ্ছে সূর্যহারা, অর্থাৎ আফ্রিকা। যে আফ্রিকার মানে প্রকৃতির ওপরে সূর্যের আলো যেন স্পর্শ করতে পারে না, আড়ালেই থেকে যায় গাছের সারিতে, বনস্পতির সারিতে, যার ছায়ায় মোড়া থাকে এই আফ্রিকা। তো সেই আফ্রিকা যেন সূর্যহারা অরণ্যের চেয়েও গর্ব তাদের অনেক বেশি। আফ্রিকা যেমন গর্ব করে তার নিজের প্রকৃতির
জন্য, ঠিক তেমনিভাবে ইউরোপিয়ানরা তাদের শক্তির জন্য তারা গর্বিত এবং এতটাই গর্বে তারা গর্বিত বা এতটাই তারা অহংকারী যে একেও হার মানায়, অর্থাৎ আফ্রিকার এই সূর্যহারা পরিবেশকেও হার মানিয়ে দেয়। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ, যে সমস্ত জাতি সভ্য জাতি বলে নিজেদেরকে ভাবে তাদের মধ্যে ইউরোপিয়ানরা অগ্রগণ্য। সেই ইউরোপিয়ানরা কতটাই সভ্য তা ধরা পড়ে এই মনুষ্যত্বহীনতার কারণে, যারা নির্লজ্জ বা বেহায়ার মতন আচরণ করে থাকে, যারা আফ্রিকাবাসীকে নগ্ন করল, অর্থাৎ তাদের নিজেদের স্বভাবের মধ্য দিয়ে, তাদের অত্যাচারের মধ্য দিয়ে নিজেদের পরিচয়টাকে ফুটিয়ে তুলল। তারা আসলে সভ্য নয়, বর্বর বা অসভ্য জাতিরই প্রতিভূ। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। তোমার ভাষাহীন ক্রন্দনে, এখানে তোমার হচ্ছে সেই আফ্রিকা, তার ভাষাহীন ক্রন্দন, যে ক্রন্দনের ভাষা নেই, যে ক্রন্দনের কোনো অর্থ ব্যাখ্যা করা যায় না, বাষ্পাকুল অরণ্যপথে, বাষ্পাকুল মানে অশ্রুপূর্ণ, যে চোখের জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, সেই অরণ্য পথে অর্থাৎ বনের মধ্যে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। সেখানে পঙ্কিল মানে পাক হয়ে গেল, ধূলি মানে ধুলো। কিভাবে না, তোমার রক্তে অশ্রুতে মিশে। তোমাদের উপরে অত্যাচার, তোমাদের উপরে আক্রমণ, তোমাদের ঝরানো রক্ত যেন মাটির সঙ্গে মিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে ভূভাগকে। তাই বলা হচ্ছে রক্ত অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। দস্যু অর্থাৎ এখানে এই আফ্রিকার মানুষদের উপরে যারা অত্যাচার করেছে সেই ইউরোপিয়ান মানুষদের কথাই ব্যক্ত করা হয়েছে, যে তাদের অত্যাচারের নিদর্শন রয়ে গেছে কাটামারা জুতোর তলায়। যে জুতোর তলায় কাটা, অর্থাৎ খেলোয়াড়রা যেমন মাঠে খেলে তাদের যে জুতো থাকে ভালোভাবে দৌড়ানোর অথবা দৌড় থামানোর জন্য, যে জুতোর নিচে কাটা জাতীয় মানে কাঁঠাল বা লিচু ফলের নিচে যেমন কাটা থাকে, ওই রকমই আমরা যেটাকে স্পাই বলে থাকি, সেই আটকে যাবে হঠাৎ করেই মাটিতে দৌড়ানোর সময়, তো সেই রকমই সুবিধা হবে। এবং তাতে কতটা কাদা লাগলো না লাগলো তার গভীরতা বা ব্যাপ্তিটা প্রকাশ পায়। ঠিক সেরকমভাবেই এই জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, অর্থাৎ ডেলা বা দলা কাদা মেখে আছে। তা দিয়ে স্পষ্ট হয় কতটা ক্ষতবিক্ষত হয়েছে তারা। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এই বর্বরচিত দাগ চিরকালের জন্য একটা ইতিহাস তৈরি করে গেল তোমার সেই অপমানের ইতিহাস হিসাবে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। এখানে কাদের পাড়া না পাশ্চাত্যের তথাকথিত সভ্য সাম্রাজ্যবাদী ইউরোপীয়দের দেশগুলির পাড়ার কথা বলা হয়েছে। কী বাজছিল? মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। অর্থাৎ ভূমধ্যসাগরের পশ্চিম পাড়ে যারা রয়েছে সেই ইউরোপিয়ানদের এ ব্যাপারে কোনো সচেতনতার ভাব লক্ষ্য করা যায় না। রোমান্টিক ভাবধারায় তারা তাদের কাব্যচর্চা, তারা তাদের উদাসীনতা প্রকাশ ঘটিয়েছে। তারা একদিকে যেমন মন্দিরে দয়াময় দেবতার নামে পূজা করে চলেছে, ঘণ্টা বাজছে, আবার শিশুরা নিশ্চিন্ত মনে খেলা করছে। এইসবের প্রভাব দেখে বোঝা যায় যে কতটা তারা উদাসীন। পূর্ব পাড়ের এই ভূমধ্যসাগরের তীরবর্তী আফ্রিকান উপজাতি বা জাতির মানুষদের মধ্যে যে যন্ত্রণা, তাদের প্রভাবেই প্রভাবিত হয়ে তারা যে নিপীড়ন অত্যাচার সহ্য করে চলেছে তা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। আসলে এই ব্যাপারটাই
কবি এভাবে ব্যক্ত করতে চেয়েছেন, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। পাশ্চাত্যের রোমান্টিক কবির কাব্য সাধনা যখন চলছে, তখনই ভূমধ্যসাগরের আর এক পাড়ে অসহায়ভাবে নিপীড়িত, অত্যাচারিত আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষেরা, যাদের শরীরে ওই ইউরোপিয়ান সভ্য জাতির পায়ের তলার দাগ তাদের পিষ্ট করেছে। পায়ের তলায় তারা পিষ্ট করে শরীরে দাগ এঁকে দিয়েছে। সেই দাগ বর্বরচিত, অত্যাচারিত হওয়ার নিদর্শন। তারপরেই কবি বলছেন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ রোমান্টিক ভাবধারায় ইউরোপীয় কবিদের কাব্যচর্চার মধ্যে সুন্দরের আরাধনা চলছে, যা বলা যায় মোটেও তা সেই সময়ের নিরিখে কাঙ্ক্ষিত নয়। এক কথায় বলা যায়, একদিকে আনন্দ উচ্ছ্বাস আর অন্যদিকে বর্বরচিত নির্যাতন, যা কৃষ্ণাঙ্গ মানুষগুলোর ওপরে নেমে এসেছিল এক বর্বরচিত অত্যাচার। এরপরে কবি বলছেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ এই সময়ে পশ্চিম দিগন্তে অর্থাৎ পশ্চিম পাড়ে প্রদোষকাল, অর্থাৎ সূর্যাস্ত হচ্ছে, সন্ধ্যা নেমেছে। এই প্রদোষকাল কথার অর্থ হচ্ছে সন্ধ্যা বা সূর্যাস্তের সময়। তখন ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ শ্বাসবায়ু বন্ধ হয়ে যাচ্ছে। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, এখানে গুপ্ত গহ্বর বলতে অপ্রকাশ্য বা লুকানো কোনো গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। এই পশুরা হচ্ছে সেই ইউরোপীয় নাৎসি ও ফ্যাসিবাদীদের কথা কবি বলতে চেয়েছেন। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অশুভ অর্থাৎ যা শুভ নয় এমন এক ধ্বনি বা শব্দবন্ধের মধ্য দিয়ে কি করলো না ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অর্থাৎ দিন শেষ, এবার রাত্রির অন্ধকার শুরু। যে সময়ে আরও বেশি করে অত্যাচার করে তাদের দৈনন্দিন জীবনের যে অন্ধকারতা তাকে আরও প্রগাঢ় করে তুলবে, এইরকম একটা আশঙ্কা কবি প্রকাশ করেছেন। তখনই কবি আহ্বান করছেন, এসো যুগান্তের কবি। এই যুগান্তের কবি আসলে সভ্য সমাজের মানুষের প্রতিনিধি কবি স্থানীয়দেরকেই কবি ব্যক্ত করতে চেয়েছেন, যে কবির কলমে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই হচ্ছে কাজ। তাই যারা নিজেদেরকে সভ্য জাতি বলে মনে করেন, কবি তাদের উদ্দেশ্যেই বলতে চেয়েছেন, এগিয়ে এসো আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, অর্থাৎ আসন্ন যে সন্ধ্যা এসছে, এই বর্বরচিত অত্যাচারের অন্তিমে এখন শেষ রশ্মিপাতে, অর্থাৎ শেষ আলোর রেখা যখন লক্ষ্য করা যাচ্ছে, তখন বলা হচ্ছে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। দাঁড়াও অর্থাৎ কবি যারা মান হারিয়েছে অর্থাৎ আফ্রিকাবাসী, তাদের পাশে এসে দাঁড়াতে বলেছেন। আবারও বলি, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। এখানে কবি কাকে যুগান্তের কবি বলে আহ্বান করেছেন এবং কেন করেছেন? যুগান্ত কথার অর্থ হলো এক যুগ থেকে আর এক যুগে বা যুগের অবসান ঘটিয়ে অন্য যুগে পদার্পণ। এখানে প্রলয়কাল নির্দেশিত হচ্ছে। আসলে কবি সমাজ সচেতন বিবেক সম্পন্ন কবির কাছে এই আহ্বান করেছেন, যাতে তার লেখার সূত্রানুসারে দম্ভ আস্ফালন দূরে সরে গিয়ে মানবতার জয়গান গাথা হয়। আহ্বান করেছেন মানহারা মানবীয় আফ্রিকার সামনে দাঁড়িয়ে নিঃশর্ত প্রার্থনা করতে, যা হয়ে উঠবে সভ্যতাদর্পী মানুষের বঞ্চনা, অপমান, অবহেলার ক্ষতে মানবতার প্রলেপ। তারপরেই তিনি সেই মোক্ষম কথাটি বলেছেন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। আজকে আফ্রিকা মান হারিয়েছে, তার সম্মান হারিয়েছে, তার খনিজ সম্পদ
তার প্রাকৃতিক সম্পদ সব লুণ্ঠন করবার জন্যে তথাকথিত সভ্য ইউরোপীয়রা তাদের ওপর যে বর্বরচিত আক্রমণ হেনেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কবি কথা ব্যক্ত করেছেন যে ওই আফ্রিকাবাসীর পাশে দাঁড়াও। কাকে দাঁড়াতে হবে? না, সভ্য জগতের মানুষের কাব্যচর্চার মধ্য দিয়েই কবিকে তিনি আহ্বান করেছেন। আর বলেছেন, বলো ক্ষমা করো, যেন এখানে কবি নিজেই সেই কবির দলের একজন কবি হয়ে বলতে চেয়েছেন তাকে ক্ষমা করার কথা। ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বলতে চাইছেন প্রলাপ অর্থাৎ অর্থহীন উদ্ধৃতি বা উক্তি বা কথা, যার মধ্য দিয়ে এখন ক্ষমা করো এই আপাত অর্থহীন, তবুও ক্ষমা করার মধ্য দিয়ে যদি তাদের গভীর ক্ষতের উপরে সামান্য প্রলেপ হিসাবে কিছুটা শান্তি ফিরিয়ে আনতে পারে, তাই কবির এই আহ্বান, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ সেটাই হবে সভ্যতার শেষ পুণ্য অর্থাৎ পবিত্র কথা বা বাণী। তো এই ছিল আফ্রিকা কবিতার সামগ্রিক লাইন বাই লাইন ধরে ধরে ব্যাখ্যা। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অন্ততপক্ষে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আরও অনুপ্রাণিত হব এমন আরও ভিডিও তোমাদের দেওয়ার জন্য। আর অবশ্যই সঙ্গে থেকো, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আরও প্রশ্ন উত্তরের আলোচনার মধ্যে দিয়ে পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রেখো। ধন্যবাদ।